ওয়েলকাম ব্যাক। সকলকে আবার স্বাগত জানাই বং টেলিস্কোপের সম্পূর্ণ নতুন এবং ভয়ঙ্কর রহস্যমরা এপিসোডে। আজকের রাত অন্য সব রাতের মতো নয়। আজকের কাহিনী এমন এক ঘটনার যা যুক্তি আর বিজ্ঞানের সীমার বাইরে। আজকের গল্পে যা আপনারা শুনতে চলেছেন তা হয়তো একটা কাকতালীয় ঘটনা অথবা একটা অভিশপ্ত ছোঁয়া যা মানুষকে টেনে নেয় অন্ধকারের অতল গহরে। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান অথবা শেয়ার করতে পারেন। তাহলে দেরি না করে বসে পড়ুন, আলোটা নিভিয়ে দিন আর কান পেতে শুনুন বং টেলিস্কোপের আজকের অডিও গল্প, যক্ষিণীর মোহমুদ্রা, প্রথম পর্ব। গল্প রচনা, সংলাপ এবং কণ্ঠে সুপ্রিয় পাল। ত্রেতা যুগের অন্তিম পর্ব। লঙ্কা তখন সোনার রাজ্য। প্রতিটি প্রাসাদ সোনার ইট, রূপোর সিঁড়ি আর হিরে মতির ঝলকে ভরা। শাসন করছেন যক্ষরাজ কুবের, ধনদেবতা, উত্তর দিকের অধিপতি। সোনার লঙ্কা মহাসমুদ্রের মাঝে এক দীপ্তিমান দ্বীপ, যেখানে সূর্যের আলো প্রতিফলিত হয়ে পুরো সাগরকে করে তুলেছিল সোনালী তরঙ্গে ঝলমল। লঙ্কার উত্তর প্রান্তে ছিল স্বর্ণ গুহা, যেখানে কুবের তার নিজের ধনরাশি, রত্ন, স্বর্ণ, মণি, মুক্ত আর তান্ত্রিক সম্পদ রক্ষা করতেন। গুহার প্রহরী ছিলেন এক দেবী সুলভ রূপবতী যক্ষিণী, মোহিনী, যার চোখে ছিল জ্বলন্ত অগ্নির মতো আভা। লঙ্কার প্রান্তে তখন জন্ম নিয়েছে রাবণ, বিশালাকায়, দশমুখী, অগ্নিসম বুদ্ধির অধিকারী, দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। পর্বতের শিখরে বসে রাবণ মন্ত্রপাঠ করছেন মহাদেবের তাণ্ডব স্তোত্রাম। ওম নমঃ শিবায়। জটাটাবি গলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলে লম্বিতং ভুজঙ্গতুঙ্গ মালিকম ডমড্ডমড্ডমড্ডমড্ডমন্নিনড্ডমর্ভয়ম চকার চন্দ তাণ্ডবম তনু শিবা শিবম। জটাকটাহ সম্প্রভা ভমণ্ডলিম পরির্চরি বিলোল বীচি বল্লরি বিরাজমান মূর্ধনি ধগৎ 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 জলল্লপট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রত্যক্ষরম নমঃ। ধরাধরেন্দ্র নন্দিনী বিলাসবান ভুবন্তরা স্ফুরদ্দিগন্ত সংততি প্রমাদমান মানসে কৃপা কটাক্ষ ধরুণী নিরুদ্ধ ধুরধুরাপতি স্ফচিক দিগম্বরে মনো বিনোদি মেতু বস্তুনি। রাবণের মুখে প্রতিটা শব্দে হিমালয় চূড়া কেঁপে উঠছে। মহাদেব প্রসন্ন হয়ে তাকে উপহার দেয় চন্দ্রহাস খড়গ। মহাদেব স্বয়ং এই ঐশ্বরিক তরোয়ালটি রাবণকে উপহার দিয়ে বলেন, এর অর্থ হলো চাঁদের হাসি, অর্থাৎ অন্ধকারে আলো এবং শক্তির প্রতীক। বলা হয় এই তলোয়ার কোনো দেবতুল্য অস্ত্রের সমান শক্তিশালী। মহাদেব শর্ত দিয়ে বলেছিলেন, যতদিন তুমি ধর্মের সীমা অতিক্রম না করো এই তলোয়ার তোমাকে রক্ষা করবে। রাবণ তার শক্তি, তার অহংকার এবং তপস্যা দিয়ে ব্রহ্মার কাছ থেকে অজয় বর পেয়েছে। রাবণ লঙ্কার দিকে তাকিয়ে বলে, এ লঙ্কা আমার, এ রাজ্য আমার, এই সোনার সিংহাসনে আমি বসবো, কুবেরকে আমি তাড়াবো। কুবের তখন কৈলাস পর্বতে সভায় বসে ব্রহ্মা, ইন্দ্র এবং যমের সঙ্গে পরামর্শ করছেন। তার মুখে উদ্বেগ। আমার ভ্রাতা রাবণ ক্রমেই অশুভ শক্তির দিকে যাচ্ছে, সে লঙ্কার দিকে অগ্রসর হচ্ছে, আমি কি করব? ব্রহ্মা উত্তর দিলেন, কুবের, তুমি ধনের রক্ষক, কিন্তু তোমার রাজ্য ভোগের প্রতীক। রাবণ তা জোরে কেড়ে নেবে, তবুও তুমি সতর্ক হও। তোমার যক্ষিণী রক্ষককে নির্দেশ দাও যেন তারা ধনসম্পদ রক্ষা করে, প্রয়োজনে নিজের প্রাণ দিও। বজ্র, মেঘ, অগ্নি, রাবণ তার পুষ্পক বিমানে চেপে আসছে। দশানন, তার 20টা হাত, তার 20 হাতে 20 রকমের অস্ত্র। যক্ষ সেনা তলোয়ার, ত্রিশূল নিয়ে প্রতিরোধ করার জন্য আসছে। মোহিনী যক্ষিণী আগুনে দাঁড়িয়ে মন্ত্র জপ করেছে, ওং কুবেরায় নমঃ, স্বর্ণ রক্ষিণী ইয়াক্ষিণী মোহিনী রাবণ বিনাশী রিং রিং ফট। আকাশে অগ্নিবৃষ্টি নেমে আসে। রাবণের হাসি কাঁপিয়ে দেয় পুরো পাহাড়। তুমি এক নারী, আমায় থামাবে?
এত ক্ষমতা তোমার? মোহিনীর চোখ জ্বলে ওঠে আগুনে। মোহিনী উত্তর দেয়, আমি 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 কুবেরের ধনরক্ষী। এই স্বর্ণরাশি দেবতার অভিশপ্ত প্রমাণ। কিন্তু রাবণ দেবতাদের শক্তির ওপর অমর বর পেয়েছিল। সে বজ্রঘাতে কুবেরের রথ ভেঙে দেয় আর কুবেরকে বন্দি করে বলে, এই লঙ্কা এখন আমার। তুই ধন দেবতা, তবে আজ হতে অভিশপ্ত। তোর ধন, তোর সম্পদ, তোর রাজ্য তোকে চিরকাল তাড়া করবে, কিন্তু তুই কখনো সেটা ফিরে পাবি না কুবের। রাতের আধারে আহত কুবের পালায় লঙ্কা থেকে। তার হাতে ছিল স্বর্ণ মুদ্রার একটি থলি। তার পাশে হাঁটছে মোহিনী যক্ষিণী, আহত তবু অটল। মোহিনী বলল, প্রভু প্রভু, আপনি এই ধনসম্পদ নিয়ে কোথায় যাবেন? কুবের বলল, যেখানে মানব চক্ষু পৌঁছায় না। এই স্বর্ণ, এই গুপ্তধন আমি মাটির তলায় লুকিয়ে রাখবো। তুমি থাকবে তার রক্ষিকা। তারা সমুদ্র পেরিয়ে এলো দক্ষিণে পাহাড়ি জঙ্গলের মাঝে এক অজানা স্থান। কুবের তার মন্ত্র উচ্চারণ করলেন, ওং যক্ষিণী মোহিনী স্বর্ণ রক্ষা স্বরূপিণী নমঃ। আমার এই গুপ্তধন থাকবে তোমার রক্ষায়, এটাই আমার আদেশ। মোহিনী মাথা নত করে কুবেরের পায়ে লুটিয়ে পড়লেন। তার চোখে এক অদ্ভুত দীপ্তি, ভয় এবং অনন্ত প্রতিজ্ঞা। মোহিনী বলছে, কুবেরের ধন তার সঙ্গেই থাকবে না, তার এই ধন সম্পদ থাকবে পৃথিবীর বুকে, কিন্তু অভিশাপে আবদ্ধ। যে মানুষ একদিন এই গুপ্ত ধনের লোভে গুহায় নামবে, তার মধ্যে দিয়ে আমি আবার ফিরে আসব। আকাশে বজ্রপাত হলো, সমুদ্রের ঢেউ গর্জে উঠল। দূরে পাহাড়ের পাদদেশে মোহিনী যক্ষিণী মাটির নিচে সেই বিপুল গুপ্তধন লুকিয়ে রাখলো আর নিজেকে আবদ্ধ করলো এক প্রাচীন মন্ত্রে। যে চাঁদহীন রাতে এই মাটি থেকে এই গুপ্তধন দেখা যাবে, সেদিন আমার নিদ্রা ভাঙবে আর রাবণের বীজ জেগে উঠবে। সেই রাতের পর থেকে ওই পাহাড়ের ওই জায়গাটাকে বলা হতো স্বর্ণগিরি, যেখানে লুকানো আছে কুবেরের গুপ্তধন, কিন্তু আছে অভিশাপও। আর তার রক্ষা করছে স্বয়ং যক্ষিণী মোহিনী। আর হাজারো বছর পর সেই জায়গার নাম বদলে যায়। মানুষের মুখে মুখে সেই জায়গাটির নাম হয়ে ওঠে গঙ্গার পাহাড়ি। রাবণের সেনারা যখন পৌঁছালো, কুবের তখন অদৃশ্য। শুধু দেখা গেল সেই স্থানে একটা অদ্ভুত শিলামূর্তি, আর নিচে খোদাই করা রয়েছে ধনদেবতার আশ্রয়, লোভীর মৃত্যুভূমি। সহস্র বছর কেটে গেছে, রাবণ নেই, লঙ্কাও নেই, কিন্তু সেই মন্দির আজও আছে একটা ছোট্ট অরণ্য গ্রামের মাঝে, একটা আদিবাসী অরণ্য ভূমি। আদিবাসীরা বলে, প্রতি ধনতেরাসে গভীর রাতে কুবেরের সেই গুপ্ত ধনসম্পদ আগুনের মতো জ্বলে ওঠে, আর তখন দেখা যায় এক দেবী সুলভ রমণীর অবয়ব। হাসতে হাসতে সে স্বর্ণ পাহাড় আর অরণ্য মন্দিরের সামনে ঘোরাঘুরি করে। সেই হলো মোহিনী যক্ষিণী। কেউ তাকে দেখেনি, কেউ হয়তো ভয়তে দেখার চেষ্টাও করেনি, কিন্তু যারা দেখেছে তারাই মারা গেছে। ওখানে যারা গেছে তাদের লাশ পাওয়া গেছে ছেঁড়া টুকরোতে। 2024 সাল, বেলপাহাড় অরণ্যের গভীরে দক্ষিণে একটি অজানা আদিবাসী গ্রাম, নাম গঙ্গার পাহাড়ি। এলাকার মানচিত্রে নাম পর্যন্ত নেই, তবু সেখানকার মানুষ জানে রাত 9টার পরে বনপথে পা দেওয়া মানে মৃত্যু ডেকে আনা। কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর অরিন্দম মুখার্জি একদিন নিলাম থেকে কিনে আনলেন এক পুরনো তালপাতার পুঁথি। পাতাগুলো শুকনো, তাতে লেখা আছে অদ্ভুত মন্ত্র, আর চিত্রে দেখা যায় এক দেবতা, হাতে ধনভাণ্ডার। পুঁথিটির নিচে লেখা একটা লিপি, ইয়াত্র কুবেরাং ধানাং ন্যাস্তাং তত্র মোহিনী ইয়াক্ষিণী রাক্ষিকা, যার অর্থ হলো, যেখানে কুবেরের গুপ্তধন লোকানো, সেখানে মোহিনী যক্ষিণী তার রক্ষক। অরিন্দম একে প্রথমে পৌরাণিক প্রতীক ভাবলেও পরে এক জায়গায় তার চোখটা আটকে যায়। একটা স্থানের নাম উল্লেখিত আছে, গঙ্গার পাহাড়ি গুহা। তার নিচে লেখা, যেদিনে ধনতেরাস পূর্ণিমায় পড়ে, সেদিন আগুন উঠবে মাটির বুক ফুঁড়ে। এতটা স্পষ্ট ভবিষ্যৎবাণী আগে তিনি কখনো দেখেনি। তিনি তৎক্ষণাৎ একটি অভিযান দল গঠন করেন। বৈজ্ঞানিক ঋষভ দে, ক্যামেরাম্যান অরিত্র ঘোষ আর তার ছাত্রী তনয়া রায়, যিনি প্রাচীন যক্ষ সংস্কৃতিতে বিশেষজ্ঞ। তারা রওনা দেয় দক্ষিণ জঙ্গলের দিকে, যেখানে মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত নেই, শুধু ঘন জঙ্গল আর মাঝে মাঝে ধোঁয়ায় মোড়া আগুনের গন্ধ। তারা পৌঁছালো গঙ্গার পাহাড়ি নামে একটা গ্রামে। গ্রামের প্রবেশদ্বারে মাটির তৈরি একটা দেব মূর্তি, মাথায় খুলি আর লাল সিঁদুরের দাগ। এক বৃদ্ধ আদিবাসী তাদের থামালেন। তার নাম হলো বুরুহান পুরোহিত, গ্রামের একমাত্র পূজারী।
তোমরা তো শহরের লোক, কেন এসেছো এই নিষিদ্ধ ভূমিতে? ডক্টর অরিন্দম হেসে বলেন, আমরা তো প্রত্নতাত্ত্বিক, প্রাচীন মন্দিরটা দেখতে চাই, আপনাদের পুজো রীতিনীতি এসব একটু দেখতে চাই, তাই এসব নিয়ে একটা রিসার্চ করতে এসেছি। বৃদ্ধের চোখে হঠাৎই ভয় দেখা দিল। সেই মন্দির? ওটা তো দেবতার নয়, ওটা তো যক্ষিণীর স্থান। ওখানে রাত্রে আগুন নেমে আসে, কেউ গেলে ফিরে আসে না। তনয়া বলল, আমরা তো শুধু কিছু ছবি তুলবো, কারো কোনো ক্ষতি করব না, দূর থেকে দাঁড়িয়ে শুধু আপনাদের পুজো দেখব, আর আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখার জন্য আমরা এসেছি এখানে। সন্ধ্যা নামছে, গাঙ্গার পাহাড়ি গ্রাম, পাহাড়ের বুকের মধ্যে এক ভুলে যাওয়া জগৎ। জঙ্গলের মাঝে ছোট্ট গ্রামটা, মাটির ঘর, খড়ের ছাউনি, পেছনে বাঁশের বন, সামনে পাথরে মোড়া একটা শুকনো নদী। বাতাসে ধোয়া, পাতা পোড়ার গন্ধ আর একটা অদ্ভুত গুনগুন আওয়াজ যেন পাহাড় থেকে ভেসে আসছে। বুরুহান পুরোহিতের মুখে গভীর ক্লান্তি। সে দলটাকে নিয়ে যায় গ্রামের এক কোণে, যেখানে একটা বড় পাথরের বেদি রাখা, তার উপরে সাদা ছাই, লাল রঙের আঁকা তিনটে বৃত্ত, মাঝখানে একটা ছোট্ট সোনালী প্রতিমা, হাতে ধনভাণ্ডার, পাশে যক্ষিণীর একটা ক্ষুদ্র মূর্তি। বুরুহান ধীরে ধীরে বলে, এই পূজা আমরা প্রতীক ধনতেরাসে করি, যক্ষিণী মায়ের শান্তির জন্য, যেন তিনি ঘুমন্ত থাকেন। কিন্তু যদি একবার মায়ের ঘুম ভাঙে, মাটির নিচ থেকে রক্ত ওঠে। তনয়া বলল, কিন্তু কিন্তু এই প্রতিমার নিচে কিছু কি আছে নাকি? বুরুহান বলল, না না, ও তো শুধু প্রতীক, আসল মন্দির তো রয়েছে ওই পাহাড়ের গায়ে, যেখানে পাথর নিজেরাই নিঃশ্বাস নেয়। ডক্টর অরিন্দমের চোখে কৌতূহল জেগে উঠল। পাথর নিঃশ্বাস নেয় মানে? বুরুহান কোনো উত্তর না দিয়ে বলল, আজ রাতে আমরা পুজো দেব, তোমরা দূর থেকে দেখো, কিন্তু একটাও ছবি তুলবে না, আলো জ্বালাবে না, আর রাত 12টার পর ওই পাহাড়ের দিকে কিন্তু ভুলেও কেউ যাতে না যায়। রাত নামতে নামতে গ্রামের ওপর ছায়া ঘন হতে লাগলো। জঙ্গলের গাছগুলো একে অপরের দিকে ঝুঁকে যেন ফিসফিস করছে। আকাশে তারা নেই, শুধু আগুনের মতো চাঁদ। গ্রামের পুরনো বেদির মাঝখানে আগুন জ্বালানো হলো, চারপাশে ঢোল বাজছে, মন্ত্রধ্বনি ছড়িয়ে পড়ছে। ওম ইয়াক্ষিণী মোহিনায় স্বাহা, কুবের ধনরোদ্ধানে স্বাহা। ওম ইয়াক্ষিণী মোহিনায় স্বাহা, কুবের ধনরোদ্ধানে স্বাহা। নারী পুরুষ সবাই নাচছে আগুনের চারপাশে, তাদের মুখে ছাই, গলায় হাড়ের মালা, হাতে ধূপের ধোয়া। বুরুহান পুরোহিত আগুনে ঘি ঢাললেন, আর একটা কালো রঙের পাথরের ওপর একটা পাথর রাখলেন। কি সব আদিবাসী মন্ত্র বলছেন। তনয়া বিস্মিত চোখে দেখছে আদিবাসীদের নাচ, তাদের কণ্ঠে গাওয়া মন্ত্র যেন পাহাড়ে প্রতিধ্বনি হচ্ছে। কিন্তু হঠাৎই মন্ত্রের সুরটা বদলে গেল, যেন কেউ তাদের ভেতর থেকে চিৎকার করছে। আকাশে একটা বাতাসের ঝাপটা এলো, আগুনটা হঠাৎই নিভে যায়, আর দূরে পাহাড়ের দিকে একটা আলো জ্বলে ওঠে, লাল এবং গলিত সোনার মতো। বুরুহান পুরোহিত হঠাৎই চিৎকার করে ওঠে, পেছনে যাও, কেউ তাকাবে না, মা জেগে উঠেছেন। কিন্তু অরিত্র তার কৌতূহল সামলাতে না পেরে ক্যামেরা তোলে। লাল আলোয় দেখা গেল পাহাড়ের গায়ে একটা ছোট্ট ফাটল খুলছে, ভেতর থেকে আগুনের মতো আলোকরেখা বেরোচ্ছে। অরিত্রর হাতটা কেঁপে গেল, ক্যামেরাটা পড়ে গেল মাটিতে। বুরুহান চিৎকার করে বলল, ও মা মোহিনী আবার জেগে উঠেছেন, আবার কিছু অশুভ হবে, মা শান্ত হও, শান্ত হও মা, আমরা কি ভুল করলাম আবার? সবাই ছত্রভঙ্গ হয়ে পালালো। ডক্টর অরিন্দম দলকে ধরে রাখলো। ডক্টর অরিন্দম হতবাক হয়ে দেখলো, আশ্চর্য, ওরা এটা কি করলো? ওটা কি ভূমিকম্প? ঋষভ বলে উঠলো, না স্যার, আমি সিসমিক সেন্সার চেক করছি, মাটি একদম শান্ত, ওই ফাটলটা নিজে থেকেই খুললো। তনয়া বলল, ওটা কি তাহলে মন্দিরের প্রবেশ পথ? তারা দূরে ফাটলটার দিকে তাকিয়ে রইল। তনয়া বলে বসে, স্যার, আজ ধনতেরাস, সাথে কিন্তু আজ পূর্ণিমা তিথি। অরিন্দমের শরীর হঠাৎই কেঁপে উঠল। মানে ভবিষ্যৎবাণীটা সত্যি? প্রতি বছর ধনতেরাসে এ গুপ্ত প্রবেশদ্বার খুলে যায়। রাত তখন 9:58। দূরে ঢোলের শব্দ থেমে গেছে, গ্রামটা নিস্তব্ধ। ডক্টর অরিন্দম দলকে বলল, আজ রাতে আমরা ওখানে ঢুকবো, ওরাই ভয় পাচ্ছে,
কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে সত্যি। যদি ওটা সত্যি কুবেরের গুপ্তধন হয়, তাহলে এ শুধু ইতিহাস নয়, এক দৈব শক্তির প্রমাণ। বুরুহান পুরোহিত পুজো শেষ করে বললেন, আজ দেবীর আহ্বানের দিন ছিল। দেবী মনে হয় জেগে উঠেছে। জানি না কি অঘটন ঘটবে আবার। তোমরা অতিথি, এতদূর থেকে আমাদের দেবতাকে দেখতে এসেছো, তাই রাতের আহারে আমাদের সঙ্গেই থেকো কিন্তু। ডক্টর অরিন্দম একটু ইতস্তত করলেও তনয়া ফিসফিস করে বলল, সায়েন্সে পার্ট স্যার, অ্যানথ্রোপোলজির দিক থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই আদিবাসীদের রাতের পুজোর রীতি আমাদের কিন্তু রেকর্ড করা দরকার। ঋষভ আর অরিত্র মাথা নাড়ালো, তারা সম্মতি জানালো, আর বুরুহান তাদের নিয়ে গেলেন গ্রামের এক কেন্দ্রে, একটা ছোট্ট খোলা জায়গা যেখানে মাটির তৈরি একটি কালী মূর্তি, পাশে পাথরের চুল্লিতে আগুন জ্বলছে। আগুনের চারপাশে বসে আছে গ্রামের পুরুষ ও নারী, শরীরে ছাই মাখা, গলায় বুনো শুয়োরের দাঁতের মালা, চোখে একটা হলুদ আভা। চারিদিকে ডামাডোল এবং ঢাকের আওয়াজ নেই, তবুও একটা কাঁপানো মন্ত্রধ্বনি গুঞ্জন করছে বাতাসে। বুরুহান ধীরে ধীরে বললেন, দেবী মোহিনীমা আমাদের রক্ষা করেন। তিনি কুবেরের ধনরক্ষক, আমাদের আত্মাদেরও রক্ষক। এই অরণ্যভূমি, এই খাদ্য, এই পানীয় সবই তো তার দান। অরিন্দমের কৌতূহল বেড়ে গেল। ডক্টর অরিন্দম জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই দেবীর মন্দিরটা কবে থেকে আছে? স্মৃতি নেই বাবা, কেবল কাহিনী আছে। রাতটা নামতে শুরু করলো, বনের দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে, আগুনের শিখা নাচছে। এমন সময় গ্রামের মহিলারা পাতা দিয়ে বানানো থালায় খাবার আনলো, ধানের ভাত, পোড়া শুয়োরের মাংস আর লালচে কোনো পানীয়, মনে হয় আদিবাসীদের মাদক জাতীয় কোনো পানীয়। বুরুহান হাসলেন, আজ তোমরাও আমাদের দেবীর প্রসাদ আহার করবে, এটাই আমাদের নিয়ম। অরিত্র একটু ভয় পেয়ে বলল, দাদু, এটা কিসের মাংস? বুরুহান হেসে বললেন, দেবী মোহিনীমার প্রসাদে প্রশ্ন করা যায় না বাবা, খাও খাও, তাহলে তিনিও সন্তুষ্ট হবেন। তারা চুপ করে খেতে লাগলো। চারিদিকের আলোটা নিভে এলো ধীরে ধীরে, শুধু আগুনের আভায় দেখা গেল আদিবাসীদের মুখ। তখনই হঠাৎ গ্রামের এক বয়স্কা নারী এগিয়ে এলো, চুল সম্পূর্ণ সাদা, মুখে কুচকানো ভাঁজ, চোখে দপদপে অন্ধকারের জ্যোতি। বুরুহান ফিসফিস করে বললেন, এই হলেন দাইমা, গ্রামের সবচেয়ে প্রাচীনতম মহিলা। কেউ জানে না দাইমার বয়স কত। দাইমা একটা শুকনো কাঠের লাঠি ভর দিয়ে তাদের সামনে এসে দাঁড়ালেন, চোখ তুলে তাকালেন সোজা ডক্টর অরিন্দমের দিকে। তোমরা কেন এসেছো? দেবীর ঘুম ভাঙাতে চাও নাকি? অরিন্দম কিছু বলার আগেই দাইমা মাটিতে বসে পড়লেন। এই পাহাড়ের তলায় ঘুমাচ্ছে যে, সে কোনো দেবী নয়, সে এক যক্ষিণী। তার নাম দেবী মোহিনী। কুবেরের ধন সম্পদ রক্ষার প্রতিজ্ঞা সে আজও ভাঙিনি। তুমি যদি সেই খোঁজে আসো, তবে সে তোমার আত্মা টেনে নেবে। তনয়া কৌতূহলে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাইমা, আপনি কি তাকে দেখেছেন? দাইমা চুপ করে আকাশের দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, হ্যাঁ, একবার। তখন আমি কিশোরী, ধনতেরাসের পূর্ণিমার রাত ছিল। গ্রামের 3 জন ছেলে লোভে পড়ে সেই পাহাড়ের মন্দিরে গিয়েছিল। ভোরে আমরা তাদের পেলাম না, কেবল রক্ত ভেজা মাটি আর একটা সাদা চুড়ি পড়েছিল। তনয়া চমকে উঠল, চুড়ি? দাইমা চোখ বন্ধ করে বললেন, দেবী মোহিনী মায়ের চুড়ি, সাদা, পাথরের মতো, তাতে আগুনের মতো আলো জ্বলে। যক্ষিণীরা যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর, গায়ের রং সবজে বর্ণ, ওদের কেশ কোমর অবধি ছুঁয়ে যায়, কানে দুলে থাকে রক্ত জমা মুক্ত, তাদের শরীর সোনার অলঙ্কারে পরিপূর্ণ। তারা সোনালি অথবা সাদা শাড়ি পরে, কিন্তু সেই শাড়ির কিনারায় লাল দাগ থাকে, কারণ ওটাই ওদের শিকারীর রক্ত। অরিত্র গিলে ফেললো শেষ কথাটা।
ঋষভ নিঃশব্দে বলল, মানে কি বলছেন? ওরা কি মানুষ খায় নাকি? দাইমা একটু মৃদু হাসলেন, দাঁতের ফাঁকে শো শো করে শব্দ বেরোলো। সত্যি তোমরা শহরের লোকজন কি যে ভয় পাও। মানুষ নয়, ও মানুষের লোভ খায়। যাদের মনে ধন সম্পত্তির লালসা, তাকেই ওরা টেনে নেয়। আকাশে তখন হঠাৎই মেঘ জমে এলো, দূরে কোথাও বাজ পড়ল। ধীরে ধীরে দাইমা উঠে দাঁড়ালেন। আজ রাতে দেবী জেগে থাকবে। আর শোনো, তোমরা তো শহরের লোক, যদি কোনো ছায়া দেখো চোখ বন্ধ করে থেকো, নইলে আত্মা তোমাদের শরীর ছেড়ে যাবে। রাতটা ঘনালো, দূরে পাহাড়ের দিক থেকে অদ্ভুত একটা ঘণ্টাধ্বনি ভেসে আসছে। দাইমা চুপ করে বললেন, দেবী মোহিনী মা জেগে উঠেছে, সবাই আজকে সাবধানে থেকো। বুরুহান পুরোহিত মাটিতে একটা কালি মেখে রেখা টানলেন। তিনি বললেন, এই রেখার বাইরে দেবীর সীমানা শুরু, এরপরে অন্ধকারে আমরাও কিন্তু যাই না, খুব সাবধান। তনয়া মোবাইল ক্যামেরা নিয়ে ভিডিও রেকর্ড করছে। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, স্যার, ও স্যার, আজ রাতে ওখানে যাওয়াটা কি ঠিক হবে আমাদের? অরিন্দম চুপ করে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। বিজ্ঞানীদের কাজ প্রশ্ন করা নয়, উত্তর খোঁজা। আজই আমরা যাব। বুরুহান তাদের সামনে এসে গম্ভীর মুখে বললেন, তোমরা তাঁবুতে থাকবে বললে, কতবার বললাম আমাদের কুঠিরে থাকো, তোমরা তো শুনলে না। যাই হোক, রাতে কোনো কিছু দেখলে এই মন্ত্রটা মনে রেখো, ওং কুবেরায় নম, মোহিনী যক্ষিণী রক্ষিকা স্বরূপিণী নম। মন্ত্র শেষ না হওয়া অবধি চোখ খুলবে না। কোনো যদি ছায়া দেখতে পাও, তার দিকে কিন্তু চেয়ে দেখবে না। রাতটা তখন প্রায় 11টা। জঙ্গলের ভেতরটা গোমট, বাতাসটা যেন গাছে গাছে আটকে আছে। অরিত্র টর্চ জ্বালালো। আলো পড়তেই দেখা গেল গাছের বাকলে পুরনো রক্তের মতো দাগ। তনয়া ধীরে ধীরে বলল, এগুলো কি রক্তের দাগ নাকি? ভারী অদ্ভুত তো, কেউ কি নিয়মিত কিছু ঢেলে দেয় নাকি এখানে? ঋষভ হেসে বলল, হয়তো তারা এখানে বলি দেয়, আদিবাসীদের রিচুয়াল। কিন্তু তার হাসিটা হঠাৎই থেমে গেল, কারণ দূরে কোথাও বনপথের শেষে দেখা গেল একটা জ্বলন্ত আলোর বিন্দু। অরিত্র কাপা গলায় বলল, কে কে আছে ওখানে? কোনো উত্তর নেই, শুধু হাওয়ার সঙ্গে কারো পায়ের নুপুরের আওয়াজ ভেসে আসছে। ধীরে ধীরে আলোটা নড়ছে, আর বাতাসে ভেসে আসছে একটা তীব্র সুগন্ধ, চন্দন আর ফুলের মিশ্র গন্ধ। তারা জঙ্গলের ভেতরে এগোতে লাগলো। গাছের ফাঁক দিয়ে দেখা গেল একটা পুরনো পাথরের দ্বার, তাতে খোদাই করা একটা শব্দ লেখা, সারনা গুফা কুবেরা রাক্ষালায়া। ডক্টর অরিন্দম হাঁটু গেড়ে বসে ধুলোর আস্তরণ তুলে খোদাইটা পড়লেন। তিনি বললেন, এই তো সেই স্থান, পুঁথিতে এইটারই তো উল্লেখ ছিল, এটাই তো সেই গুপ্ত জায়গা। তনয়া বলল, স্যার, তাহলে কি গুপ্তধন এখানেই লুকানো? ডক্টর অরিন্দমের চোখ জ্বলে উঠল। ঠিক তাই, এটাই কুবেরের গুপ্তধনের জায়গা, আর এটাই সেই দেবী মোহিনীর মন্দির। ঠিক তখনই মাটির নিচ থেকে একটা হালকা শব্দ এলো, একটা গুঞ্জন গুঞ্জন করে শব্দ, যেন কেউ নিঃশব্দে মন্ত্র পড়ছে। তনয়া কানে হাত দিল, শব্দটা শোনার চেষ্টা করলো। ওম ইয়াক্ষিণী মোহিনী রক্ষিকা, ওম ইয়াক্ষিণী মোহিনী রক্ষিকা। মন্ত্রটি শোনার পরে রক্ত হিম হয়ে গেল সবার। ডক্টর অরিন্দম ফিসফিস করে বলল, এটা বাতাস নয়, এটা কারো জপ। ঠিক সেই মুহূর্তে পাশে গাছের গায়ে টর্চের আলোতে দেখা গেল কিছু আঁচড়, মানব নখের চেয়েও গভীর, যেন লোহার মতো ধারালো, আর গাছের গোড়ায় পড়ে আছে একটা সাদা চুড়ি। তনয়া পিছিয়ে গেল। দাইমা বলেছিলেন এই চুড়ি মানেই ওর উপস্থিতি। ডক্টর অরিন্দম ধমক দিল, আহ, কি বাজে কথা বলছো? তুমি না সায়েন্সের স্টুডেন্ট? বন্য জঙ্গল, বন্য পশুরা রয়েছে, ওটা তো দেখেই মনে হচ্ছে বাঘের থাবা। সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, তোমার মুখে এসব মানায়? হঠাৎই আকাশে বাজ পড়ল, মাটিটাও কেঁপে উঠল, গাছের পাতা যেন একসঙ্গে সরে গেল। হঠাৎই ঋষভ টর্চ ঘোরাতেই দেখা গেল একটি ছায়া মূর্তি, একটি নারীর ছায়া, লম্বা কেশ মাটিতে লুটাচ্ছে, চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছে। অরিত্র কাপা গলায় বলল, স্যার, কারো চোখ দেখলাম মনে হলো। ডক্টর অরিন্দম একটু রেগে বললেন,
আচ্ছা কি হয়েছে বলো তো তোমাদের? তোমরা সবাই না সায়েন্সের স্টুডেন্ট? এসব কি? আমরা এখানে একটা খোঁজে এসেছি, কাজে মন দাও। এসব হ্যালুসিনেট করছো কেন? পুরো জঙ্গলটা নিঃশব্দ। 4 জন মানুষ দাঁড়িয়ে আছে প্রাচীন পাহাড়ি গুহার দ্বারে। মৃদু ঝিঝি পোকার আওয়াজের ফাঁকে অর্ণব টর্চটা জ্বালালো। আলোটা পড়তেই দেখা গেল গুহাটার মুখ, পাথরে খোদাই করা একটা প্রাচীন লিপি আর একটুখানি মূর্তি, যেন কোনো নারী মুখ, চোখ দুটো গভীর অন্ধকারে ঢাকা। এই তো, এটাই কুবেরের চিহ্ন। এই লিপিটা দেখো। তনয়া, এদিকে আসো। তনয়া লিপিটা পড়ল। স্যার, এখানে তো লেখা আছে ইয়াকশিনী রাক্ষসাতি নাদিম, মানে যক্ষিণী ধনসম্পত্তি রক্ষা করে। তনয়া ফিসফিস করে আরো বলে, মানে সত্যি একটা যক্ষিণী এখানে আছে? ডক্টর অরিন্দম বলে, ওসব লোক কথা, বাজে কথা সব লোকেরা ছড়াচ্ছে। এসব গ্রামের লোকজন বুঝতেই তো পারো, সবাই অশিক্ষিত। তারা গুহার ভেতরে ঢুকলো। টর্চের আলো পাথরের দেওয়ালে নেচে বেড়াচ্ছে। হঠাৎই তনয়া টর্চের আলো একটা নিঃশব্দ মূর্তির ওপরে পড়ল। একটা নারী মূর্তি, বসা অবস্থায়, চোখ বুজে আছে, হাত জোড় করা, মুখে শান্ত হাসি। অর্ণব ধীরে ধীরে বলে উঠল, এই তো, এটাই কি তাহলে সেই মোহিনীর মূর্তি? মূর্তিটা কেমন যেন জীবন্ত মনে হচ্ছিল। গলায় সোনার মালা, হাতে রক্তচন্দন মাখা শঙ্খ, চুলটা খোলা, প্রায় কোমর ছুঁয়ে গেছে, কপালে 3টি ছোট্ট দাগ, চোখের পাতা ভারী, কিন্তু চোখ বন্ধ করা সত্ত্বেও মনে হচ্ছিল কেমন যেন তাকিয়ে আছে। ঋষভ ধীরে ধীরে হাত বাড়ালো মূর্তির দিকে। ঋষভ বলছে, এই পাথরের স্ট্রাকচারটা দেখো, ভারী অদ্ভুত। এই পাথর এখনকার না, দেখে তো মনে হচ্ছে প্রায় হাজার হাজার বছর আগের। কিন্তু ঠিক তখনই মূর্তির গলায় থাকা মালাটা খানিকটা নড়ে উঠল। তনয়া চমকে উঠল। স্যার, স্যার, স্যার দেখলেন, কেউ আছে এখানে। একটা ঠান্ডা বাতাস বয়ে গেল গুহার ভেতর দিয়ে, আর মূর্তির চোখের পাতার নিচ দিয়ে এক ফোঁটা রক্তের দাগ গড়িয়ে পড়তে দেখা গেল, যেন কান্নার মতো। অরিত্তর পা হঠাৎই কিছুর সঙ্গে ঠেকে গেল। নিচে তাকাতেই দেখলো একটা ভাঙা চুড়ি। স্যার, এখানে সেই চুড়ি। ডক্টর অরিন্দম তাকিয়ে জমে গেলেন। এসব কোনো নিশ্চয়ই আদিবাসীদের দুষ্টুমি, ভয় দেখানোর জন্য এসব করে বেড়াচ্ছে। কিন্তু ঠিক তখনই মূর্তির গলায় থাকা মুক্তগুলো নড়ে উঠল, একটা করে পড়তে থাকলো মাটিতে। মাটিতে পড়ে টুংটাং শব্দ করছে, আর গুহার গভীর থেকে নেমে আসলো একটা নিঃশ্বাসের মতো শব্দ, যেন কেউ দীর্ঘদিন ঘুমিয়েছিল আর এখন সে জেগে উঠেছে। টর্চের আলো যখন সেই দিকটায় পড়ল, তারা দেখলো একটা বিশালাকায় ছায়া মূর্তি, মাথা নিচু, চুল মাটিতে লেপ্টে আছে, শুধু দেখা গেল একজোড়া লম্বা সবুজ হাত, নখগুলো 6 ইঞ্চি লম্বা, সোনার চুড়িতে ঢাকা। আর সেই হাত ধীরে ধীরে নামছে মূর্তির কাঁধ বরাবর। মূর্তির কাঁধ ছুঁয়ে নিচের দিকে আসছে সেই হাত, যেন কোনো অদৃশ্য প্রাণী নেমে আসছে তার মধ্যে দিয়ে। ভয়ানক একটা গর্জন ধ্বনিত হলো গুহার মধ্যে, যেন পাহাড়টা কেঁপে উঠল। টর্চগুলো সবকটা নিভে গেল। অন্ধকারে কেবল একটাই শব্দ এলো, রক্ষা 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 নিদান রক্ষা রক্ষা নিদান রক্ষা। অর্ণব চিৎকার করে বলল, সবাই দৌড়াও, সবাই দৌড়াও, এখনই বেরাও এখান থেকে। ডক্টর অরিন্দমও হকচকিয়ে গেলেন। তারা 4 জন ছুটে পালালো গুহার মুখের দিকে। পেছনে এখনো সেই গর্জন আর এক নারীর হাসি, মৃদু কিন্তু কানে কাটা ধরানো। তনয়া চিৎকার করে উঠল, পালাও, সবাই পালাও। মাটিতে পড়ে ঋষভের টর্চটা ভেঙে গেল, তবুও তারা থামলো না। গুহার মুখ থেকে বেরিয়ে তারা দেখলো বুরুহান পুরোহিত দাঁড়িয়ে আছেন, হাতে ধোয়া ওঠা ধূপদানি। বুরুহান গম্ভীর স্বরে বললেন, বলেছিলাম তোমাদের, বলেছিলাম ওই ছায়া দেখো না, তোমরা তাও দেখেছো, এখন তোমাদেরও ছাড়বে না। তনয়া হাঁপাতে হাঁপাতে বলল, ওটা 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 তো মানুষ নয়, ওটা ওটা তো জীবিত। ওর হাত সবুজ, বড় নখ। কে কে ও? বুরুহান পুরোহিত চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলেন। রক্ষা করো কুবের দেব, রক্ষা করো মা মোহিনী, ওম কুবেরায় নমঃ, ওম মোহিনী অক্ষিণী রক্ষিকা স্বরূপিণী নমঃ, ওম কুবেরায় নমঃ, ওম মোহিনী অক্ষিণী রক্ষিকা স্বরূপিণী নমঃ নমঃ। বাতাসে ধূপের ধোঁয়াটা ঘুরে একটা আকার নিল, যেন মুহূর্তের জন্য একটা নারী মুখ, কিন্তু চোখ দুটি ছিল রক্তের মতো লাল। 4 জনের মুখটা শুকিয়ে গেল। ডক্টর অরিন্দম নিচু গলায় বললেন, এখানেই 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 কিছু লুকানো আছে, কিন্তু এখন বুঝলাম কেন কেউ এখানে প্রবেশ করে না, কেন কেউ ওখান থেকে ফিরে আসে না। এখানেই লুকিয়ে আছে
এখানেই লুকিয়ে আছে কুবেরের সেই গুপ্তধন। আপনারা শুনছেন যক্ষিণীর মোহমুদ্রা প্রথম পর্ব। গল্প রচনা, সংলাপ এবং কণ্ঠে সুপ্রিয় পাল। যদি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয়দের সাথে। বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ খুব শীঘ্রই আসতে চলেছে এই গল্পের সেকেন্ড পার্টটি। আর হ্যাঁ, আপনাদের যদি জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা ভয়ঙ্কর কোনো গল্প শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন অথবা লিখে পাঠাতে পারেন। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ওম কুবেরায় নমঃ।